নমস্কার, গল্পবাবুর পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা বিগত গল্পগুলিতে যেভাবে ভালোবাসা দিয়েছেন, সত্যি আমরা আপ্লুত। আমাদের চ্যানেলের গল্পটি প্রথমবার শুনে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। চলুন তাহলে আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের প্রেত আতঙ্ক। গল্প পাঠে বাপি। তখন শীতকাল। কোনো এক ছুটির দুপুরে নবনির্মিত দোতলার ঘরে শুয়ে পত্রপত্রিকার পাতা উল্টাচ্ছি। এমন সময় আমার এক বন্ধু তারক এসে বলল, এ দেখ, আরে এটা দেখেছিস? আজকের কাগজে বেরিয়েছে। আমি চেয়ে দেখলাম খবরের কাগজে সম্পত্তি বাড়ি জমি বিভাগে ছোট একটি বাড়ি বিক্রির বিজ্ঞাপন। বিজ্ঞাপনের হেডলাইন হচ্ছে ভুতুড়ে বাড়ি। নিচে লেখা আছে, ঘাটশিলায় কাশিদা অঞ্চলে আমাদের সাবেককালের বাড়িটা ভূতের উপদ্রবের জন্য বেচে দিতে চাই। সম্পূর্ণ খালি বাড়ি, সামান্য আসবাবপত্র যা আছে তা সমেত বাড়িটার দাম ৫,০০০ টাকা। সব শুনে যদি কেউ কিনতে চান নিচের ঠিকানায় যোগাযোগ করুন। আজ থেকে বছর ৩০ আগে যে সময়কালের কথা বলছি, তখন ৫,০০০ টাকার দাম ছিল অনেকটাই। কাজেই ৫,০০০-এ যখন বাড়িটা বিক্রি হচ্ছে তখন নিশ্চয়ই বেশ বড় বাড়ি। আমি কাগজটা রেখে উঠে বসলাম। বেশ অভিনব বিজ্ঞাপন তো। আর বাড়ির মালিকও খুব সৎ লোক মনে হচ্ছে, কেননা তিনি যখন সব কিছুই জানিয়ে বাড়িটা বিক্রি করতে চাইছেন তখন নিশ্চয়ই কোনো জোর চুরির বুদ্ধি তার নেই। কিন্তু মুশকিল হচ্ছে, দেখে আমাদের লাভটা কি? এত টাকা তো আমাদের কাছে নেই। এ বাড়ি আমরা কিনবো কি করে? অতএব এই বাড়িটা কিনবে কে? তারক বলল, হ্যাঁ, বাড়ি কেনার লোকের অভাব আছে নাকি রে? মোহনের জ্যাঠামশাই একবার ঘাটশিলার বাড়ি কেনার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এখন বিজ্ঞাপনটা তাকে দেখালে নিশ্চয়ই তিনি রাজি হয়ে যাবেন। আর ওই ভৌতিক ব্যাপার স্যাপার যেগুলো, সেগুলো তাকে যুক্তিতক্ক দিয়ে নস্যাৎ করিয়ে দিলেই হবে। মোদ্দা কথা হচ্ছে এই সুযোগে ঘাটশিলাটা একবার ঘুরে আসা। প্রস্তাবটা চানাচুরের মতো মুখরোচক। আমি বললাম, আরে বাহ, বেশ বলেছিস তো। চল তবে এখনই যাই। আমরা দুজনে তখন খবরের কাগজের ওই অংশটার ওপর লাল পেন্সিল দিয়ে দাগ দিয়ে শিবপুরে মোহনদের বাড়ির দিকে চললাম। ওদের বাড়িতে গিয়ে মোহনকে পেয়ে গেলাম অপ্রত্যাশিতভাবে। আসলে ছুটির দিন তো, এই সময়টা খেয়ে দিয়ে সবাই একটু বিশ্রাম করে। মোহনকে কাগজটা দেখাতে সে একটু অবাক হয়ে গেল। তারপর বলল, বেশ মজার ব্যাপার, ভূতের বাড়ি। এই কথাটা আগে থেকে জানিয়ে কেউ আবার বিজ্ঞাপন দেয় নাকি? লোকটার মাথা খারাপ নেই তো, নাকি বিজ্ঞাপনটাই ফলস? তারক বলল, দেখ মোহন, এটা যখন বিজ্ঞাপন তখন ফলস এটা কিছুতেই নয়। কেননা কার এত টাকা আছে যে খরচ করে এসব ফাজলামি করতে যাবে? মোহন বলল, তা ঠিক, তবে জ্যাঠামশাই যা ভীতুর লোক, তাতে এ বাড়ি কিনতেই চাইবেন না। ঠিক সেই মুহূর্তে তারক বলে উঠল, আরে বাবা, বুঝছিস না কেন? ভূত সব বাজে কথা। আসলে ভদ্রলোকের অনেক সম্পত্তি বিক্রি করতে চাইছেন, কিন্তু খদ্দের পাচ্ছেন না। কাজেই এই চমক লাগানো বিজ্ঞাপনে কিছু লোকের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন আর কি। অনেক লোক তো আছে যে ওই ভূতের নামে হাড়ে চটা, তাদেরই ভেতর থেকে কেউ হয়তো জেদ করে বাড়িটা কিনেই ফেললো।
হ্যাঁ, এটা অবশ্য মন্দ বলিসনি। ঠিক আছে, এসেছিস যখন বস তোরা। জ্যাঠামশাই সবে শুয়েছেন, উঠলেই খবরটা দিচ্ছি। তারপর বাড়ি কেনা হোক বা না হোক, দেখতে যাওয়ার ছলে 2-4 দিন ঘাটশিলা থেকে ঘুরে আসা যাবেক্ষণ। তারক বলল, আরে আমিও তো তাই বলি, তোর জ্যাঠামশাইকে যেভাবেই হোক তুই রাজি করা। আমাদের 3 জনের তাহলে রথ দেখাও হবে, কলা বেচাও হবে। আর যদি সম্ভব হয় তো এক রাত ওই ভূতের বাড়িতে কাটিয়ে আসতে পারবো আমরা। ভূত সম্বন্ধে একটা অভিজ্ঞতা তো হবে। সেই দুপুরটা আমরা 3 জনে এক নতুন আনন্দে চুটিয়ে গল্প করে কাটালাম। তারপর বিকেলবেলা খবরের কাগজটা মোহনের জ্যাঠামশাইকে দেখাতেই লাফিয়ে উঠলেন তিনি। না না, ও বাড়ি আমি কিনব না। আমি টাকা দিয়ে জিনিস কিনব। ওই সব ঝামেলার মধ্যে আমি কেন যাব বলো দেখিনি? তাছাড়া তোমরা হলে গিয়ে আজকালকার ছেলে ছোকরা, ভূত প্রেত একেবারে মানো না। কিন্তু আমি তো মানি, কেননা আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক সময় ভূতের অস্তিত্ব অনুভব করেছি। তাই বলি, কি দরকার বাবা ওসবের মধ্যে যাওয়ার? তবে হ্যাঁ, ঘাটশিলায় একটা বাড়ি কেনবার ইচ্ছে আমার আছে। আমি বরং তোমাদের কিছু টাকা দিচ্ছি। তোমরা 3 জনে দিন কতক ঘাটশিলা থেকে ঘুরে এসো। আর যদি কোথাও ভালো কোনো বাড়ির খোঁজ খবর পাও তো দেখে এসো, পরে দরদাম করে কেনা যাবে। আমরা তাতেই রাজি হয়ে মনের আনন্দে ঘাটশিলা যাওয়ার তোড়জোড় করতে লাগলাম। পরদিন বেলা 11টায় নাগপুর প্যাসেঞ্জারে চেপে আমরা ঘাটশিলার দিকে রওনা হলাম। সন্ধ্যের পর যখন স্টেশনে নামলাম তখন চারদিকে ঘুটঘুট করছে অন্ধকার। ঘাটশিলা তখন এখনকার মতো শহর নয়, একেবারে বুনো জায়গা ছিল। স্টেশনের কাছেই একটি চায়ের দোকানে খোঁজ খবর নিয়ে 4-5 দিনের জন্য একটি ঘরের ব্যবস্থা করে ফেললাম আমরা। রাতটা ভাড়া বাড়িতে কাটিয়ে পরদিন সকালে আমরা 3 জনে যুক্তি করে সেই ভূতের বাড়িটা দেখতে চললাম। ঠিক হলো, বাড়ি যদি পছন্দ হয় তাহলে ওই বাড়ি জ্যাঠামশাইকে দিয়ে রাজি করিয়ে কেনাবো আমরা। আর যদি না হয় তাহলে এক রাত ওই বাড়িতে থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে ফিরব। খবরের কাগজে দেওয়া ঠিকানায় খোঁজ করে আমরা রাজবাড়ির কাছে বিজ্ঞাপনদাতার বাড়িতে এসে উপস্থিত হলাম। ভদ্রলোকের নাম সিন্ধুবাবু, কৃপা সিন্ধু রায়। বেশ আভিজাত পরিবারের লোক বলে মনে হলো। আমরা যখন তার বাড়িতে গিয়ে পৌঁছলাম তখন সকাল 9টা। বাড়ির চাকর এসে আমাদের বৈঠকখানায় বসতে বলল। আমরা বসলাম। একটু পরেই সর্বাঙ্গে লাল শাল মুড়ি দিয়ে মধ্যবয়সী সিন্ধুবাবু এসে বসলেন আমাদের সামনে। তারপর স্মিত হেসে বললেন, তা কোথা থেকে আসছেন আপনারা? আপনাদের পরিচয়? 3 জনের হয়ে আমি বললাম, আগে আমরা হাওড়া থেকে আসছি। আমার এই বন্ধুটি খবরের কাগজে আপনার দেওয়া বিজ্ঞাপন দেখে এই বাড়িটা কিনতে চান। অবশ্য বাড়িটা যদি পছন্দ হয়। কিন্তু এ বাড়ি তো ভূতের বাড়ি,
ও বাড়ি কিনে কি করবেন আপনারা? আসলে ভূতের বাড়ি সেটা সেটা তো আমরা জেনেই এসেছি। আর কিনতে চাই এই কারণে যে ও বাড়িতে আমরা বরাবরের জন্য থাকতে আসছি না। ভূতের বাড়ি ভূতেরাই থাকবে, আমরা শুধু মাঝে মধ্যে দিন কতকের জন্য একটু এসে উপদ্রব করে যাব আর কি। সিন্ধুবাবু একটু গভীর হয়ে বললেন, বেশ, ঠিক আছে, একটু বসুন আপনারা, আপনাদের চা জল খাবার আসছে। তারপর আমার একজন লোক গিয়ে আপনাদের দেখিয়ে আনবে বাড়িটা। খানিক বসবার পরেই চাকর এসে এক প্লেট করে গরম হালুয়া এবং ধুমায়িত চা এক কাপ করে রেখে গেল আমাদের সামনে। আমরা তিনজনেই খেয়ে নিলাম সেগুলো। তারপর সিন্ধুবাবুর লোকের সঙ্গে চললাম বাড়িটা দেখতে। কাশিদা এখান থেকে অনেক দূর, তবুও আমরা পায়ে হেঁটেই দেখতে গেলাম বাড়িটা। সিন্ধুবাবুর যে লোক আমাদের বাড়ি দেখাতে নিয়ে যাচ্ছিলেন তার নাম রাখালদা। রাখালদা যেতে যেতে বললেন, আপনারা আপনারা কলকাতা থেকে আসছেন তো? তা বলছিলাম কি। মোহন বাধা দিয়ে বলল, না রাখালদা, আমরা মোটেই কলকাতার লোক নই, আমরা হাওড়ার লোক, শিবপুরের বাসিন্দা, হাওড়া থেকে আসছি। সে যেখানকারই লোক হোক না কেন, হাওড়া আর কলকাতা তো একই ব্যাপার। তা বলছিলাম কি, এ বাড়ি আপনারা কিনবেন না? দারুণ উপদ্রবে বাড়িতে, আজ পর্যন্ত কেউ এক রাতও টিকতে পারেনি এখানে। সে কি? এইসব বাড়ি হলো দিনমানে ব্যবহারের জন্য, অর্থাৎ ওই অফিস কাছারি ইত্যাদির জন্যই ভালো, কিন্তু থাকার পক্ষে এই বাড়ি উপযুক্ত নয়। কেন বলুন তো? শুনুন তবে, সিন্ধুবাবুরা এই অঞ্চলে অত্যন্ত প্রতিপত্তিশালী লোক। ঘাটশিলা এবং আশেপাশে বেশ কয়েকটা বাড়ি আছে এদের। কাশিদার এই বাড়িটি সিন্ধুবাবুদের সাবেককালের বাড়ি। ওর কাকা এই বাড়ির মধ্যে প্রায় খুব ঝগড়াঝাটি হতো। এই বিবাদ সূত্রেই সিন্ধুবাবুর কাকা এক রাতে আগুনে পুড়ে আত্মহত্যা করেন। সেই থেকেই তো উপদ্রব। তা উপদ্রব এমনই চরম পর্যায়ে পৌঁছে যায় যে কাকিমা ঠিক করলেন গয়ায় গিয়ে পিণ্ডি দিয়ে আসবেন, কিন্তু সেখানেও নানা ঝামেলা। যাত্রাপথে ট্রেনের কামরাতেই কাকিমা স্বপ্ন দেখলেন কাকাবাবু তাকে ভয় দেখিয়ে গয়ায় যেতে মানা করছেন, কিন্তু কিন্তু সেই স্বপ্নকে তিনি আমল না দিয়ে গয়ায় নেমে পাণ্ডা ঠিক করে সর্বাগ্রে চললেন প্রেতশিলায় পিণ্ডি দিতে। আর সেই সময়ই টাঙ্গা গেল লরির ধাক্কায় উল্টে। কাকিমার পায়ের হাড় ভেঙে হাসপাতালে গেলেন। পিণ্ডি দেওয়া তো আর হলোই না, উল্টে 6 মাসের ওপর হাসপাতাল থেকে ভাঙা পা নিয়ে ফিরে এলেন ঘাটশিলায়। তারপর একদিন ছাদ থেকে পড়ে তিনিও মারা যান। সেই থেকে ও বাড়িতে যে কেউ থাকতে গেছে সেই নানা রকম ভয় পেয়ে পালিয়ে এসেছে। বলেন কি? হ্যাঁ, রাত দুপুরে এমন সব কাণ্ড কারখানা হয় ও বাড়িতে যে কোনো সুস্থ মানুষের পক্ষে তা চোখ মেলে দেখার ব্যাপার নয়। একবার টাটানগর থেকে একদল ছেলে জোর করে ওই বাড়িতে থাকবে বলে এসেছিল, কিন্তু পরদিন সকালেই তাদের কাউকেই আর দেখা যায়নি ওখানে। সে কি, ভূতেরা খেয়ে ফেলল নাকি তাদের? না, রাত শেষ হওয়ার আগেই তারা পালিয়ে বাঁচে এবং পরে টাটানগর থেকে চিঠি দিয়ে তারা পালিয়ে আসার কারণ জানায়। কি কারণ?
তা বলতে পারবো না। তাই বলছিলাম, কি দরকার ওই বাড়ি নিতে যাওয়ার? এর চেয়ে বাড়ি যদি সত্যি কেনেন তো আমি একটা বাড়ির সন্ধান দিই আপনাদের। এবার মোহন বলল, আচ্ছা বেশ, তো আগে দেখি না এই বাড়িটা, তারপর যদি পছন্দ না হয় তখন আপনার বাড়িটা দেখে আসা যাবে। এভাবেই কথা বলতে বলতেই আমরা সেই বাড়ির কাছে এসে পৌঁছলাম। দূরে পাহাড়ের সারি, ছোট ছোট টিলা, ঘন শালবন, কি চমৎকার! তার মধ্যেই এক অপূর্ব প্রাকৃতিক পরিবেশে একটি পাঁচিল ঘেরা মস্ত দোতলা বাড়ি, বহুদিনের পুরনো, তবু আজও ব্যবহারযোগ্য। তালা খুলে আমরা ভেতরে ঢুকলাম। বহুদিন ঘরে ঝাঁটা পড়েনি। বাগানটা আগাছায় ভরা। এই বাড়ির 5,000 টাকা দাম, মানে জলের দাম। কেননা অনেকটা জায়গা, বড় বড় ঘর, ছোটোখাটো প্রাসাদ একটা। বাড়িটার রিপেয়ারিং কস্টিং 5,000-এর অনেক বেশি। এর আশেপাশে অবশ্য কোনো বাড়ি নেই, যা আছে সবই দূরে। আমরা বাড়িতে এসে নিচে ওপরে করে সব ঘরগুলো ঘুরে ফিরে দেখলাম। বসবাসের জন্যে হোক আর অবসরে বিনোদনের জন্যই হোক, এর চেয়ে লোভনীয় বাড়ি সত্যি আর হতে পারে না। আমরা সবাই একমত হয়ে বললাম, রাখালদা, আপনি যাই বলুন না কেন, এ বাড়ি আমরা কিনবই। এবার মোহন বলল, শুধু তাই নয়, আজ থেকে যে কদিন আমরা ঘাটশিলাতে আছি সে কদিন এ বাড়িতেই থাকবো আমরা। এবার রাখালদা একটু মনমরা হয়ে বললেন, দেখুন, আপনারা যা ভালো বোঝেন তাই করবেন, পরে যেন দোষ দেবেন না আমাদের। ও আর একটা কথা, এখানে আলোর কোনো কানেকশান নেই। দোকান থেকে একটা আলো, মানে একটা হেরিকেন বা লন্ঠন আনিয়ে রাখবেন। এই বলে আমাদের হাতে চাবি দিয়ে চলে গেলেন রাখালদা। এরপর একসময় আমরা আমাদের সেই ভাড়া করা বাড়িতে গিয়ে মালপত্র যা ছিল নিয়ে চলে এলাম এখানে। তারপর সারাদিন ধরে এ ঘর সে ঘর নিচে ওপরে করতে লাগলাম। সম্পূর্ণ বাড়িটা আমাদের দখলে পেয়ে মনের ভাব এমনই হলো যেন বাড়িটা আমাদের হয়েই গেছে। ইতিমধ্যে আমাদের এই বাড়িতে আসতে দেখে কিছু কৌতূহলী মানুষ উকিঝুঁকি মারতে লাগলো এদিক সেদিক থেকে। আমরাও সবার জন্যই বাড়িটা অবারিত দাঁড় রাখলাম। সবাই যখন শুনল আমরা এই বাড়িটা কিনতে চাই, তখন প্রত্যেকেই অবাক হয়ে গেলেন। সবাই এক বাক্যে বারণ করতে লাগলো এই বাড়িতে না থাকা বা এই বাড়ি না কেনার জন্য। সবাই বলল বাড়িটা সত্যি উপদ্রবের বাড়ি, না হলে এখন এত কম দামে এত বড় একটা বাড়ি এখানে এতদিন খালি পড়ে থাকে। আমরা সবটা শুনলাম, শুনে বললাম, তবু আমরা নিজেরা একবার পরখ করে দেখতে চাই। যদি সেরকম খারাপ কিছু না ঘটে তাহলে এ বাড়িটা আমরাই কিনছি। অবশেষে আমাদের জেদ দেখে দু একজন একটু অন্য সুরে কথা বলল, তো একান্তই যখন কিনবেন তখন আপনারা 2-1 রাত এখানে থেকেই দেখুন। বাড়িটার বদনাম আছে ঠিকই, তবে সচরাচর কেউ তো থাকে না। এইভাবে মানুষজন সাহস করে এলে থাকতে থাকতে কি হয় কে বলতে পারে। দেখাই যাক না এতদিনে ভূতের উপদ্রব একটু কমেছে কিনা। কেউ বলল, হ্যাঁ হ্যাঁ, সাহস করে থেকেই যান। তাছাড়া আমরা যখন জেনেই গেছি তখন আমরা একটু সজাগ থাকব। যদি বেশি ভয়টয় পান তো ছাদ থেকে উঠে জোরে চেঁচাবেন, দল বেঁধে ছুটে আসবো সবাই। আমরা দরজা জানালা বন্ধ করে আলো জেলে 3 বন্ধুতে
এই নির্জন বাড়িতে সত্যিকারের ভূত এলে কিভাবে মোকাবেলা করব এই নিয়ে আলোচনা করতে লাগলাম। অনেক রাত পর্যন্ত আলোচনা করে যখন দেখলাম সব ভো ভাঁ, তখন তক্তাপোষে পাতা বিছানায় মশারি খাটিয়ে আমরা তিনজনে জড়াজড়ি করে লেপ চাপা দিয়ে শুলাম। শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুম। রাত তখন কত তা কে জানে। হঠাৎ ঝনঝন করে দরজার শিকল নড়ার শব্দে ঘুম ভেঙে গেল আমাদের। শিকল নাড়তে নাড়তে কে যেন এক ভারী কি গলায় বলল, এই যে কে আছেন ভেতরে, দরজাটা খুলুন। আমরা তিনজনেই উঠে বসলাম। মোহন বলল, কে? কে তো দেখতেই পাবেন, দরজাটা খুলুন। আমরা উঠে গিয়ে দরজা খুললাম, কিন্তু কি আশ্চর্য, কোথায় কে? সব ফাঁকা। দালানের দরজায় খিল দেওয়া, যেমনকার তেমনই আছে। কি তাহলে এভাবে এসে ঘুম ভাঙালো আমাদের? ভয়ে বুকের রক্ত হিম হয়ে গেল। একটা একটা ঠান্ডা স্রোত নেমে এলো পিঠের শির দাঁড়াবে। আমরা আমরা আবার দরজা বন্ধ করে শুতে এলাম, কিন্তু এসে দেখি অসম্ভব ব্যাপার। এরই মধ্যে আমাদের তক্তাপোষটা ঘরের উল্টো দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং আমাদের বিছানাও দখল করেছে কারা। দেখলাম আমাদের লেপটা মুড়ি দিয়ে কারা যেন দুজন শুয়ে আছে। লেপটা এমনভাবে ঢাকা যে মুখ দেখতে পাচ্ছি না তাদের, শুধু মাথা দুটো দেখা যাচ্ছে। আমরা যত জোরে লেপটা তাদের গায়ে থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম, তারা তত বেশি আঁকড়ে ধরতে লাগলো লেপটাকে। অবশেষে অনেকক্ষণ টানা হাতড়ার পর লেপটা আবার আলগা হয়ে গেল। বিছানা থেকে লেপটা উঠিয়ে নিয়ে দেখলাম কেউ নেই তার ভিতরে। আমরা তিনজনে আবার তক্তাপোষটাকে যথাস্থানে ফিরিয়ে এনে লেপের তলায় ঢুকলাম। তারক বলল, না ভাই, কাজটা ভালো করিনি। এতগুলো লোকের কথা ঠেলে এই বাড়িতে রাত কাটাতে এসে খুব অন্যায় করেছি। এখন এখন ভালোই ভালোই ফিরতে পারলে বাঁচি। উফ, কি সাংঘাতিক ব্যাপার। আমি তো ভয়ে কোনো কথাই বলতে পারলাম না। মোহন বলল, বাবা, সকালটা একবার হলে হয়। এর আগে সত্যি কথা বলতে কি ভূত প্রেত এসব আমি বিশ্বাসই করতাম না। অথচ আজ যা দেখলাম, একে মনের ভ্রম বলে উড়িয়ে দেওয়ার মতো মানসিকতাও আমার নেই। এই বাড়িতে আর এক মুহূর্ত থাকা উচিত নয়। আমরা ভয়ে জড়সড় হয়ে আরও কিছু ঘটে কিনা দেখবার আশায় জেগে রইলাম। ঘুম তো এলোই না, ঘুমোতে সাহসও হলো না। ঘুমিয়ে পড়লে আবার যদি শিকলটা ঝনঝন করে। বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর আমরা দালানে একটা খটখট শব্দ শুনতে পেলাম। মনে হলো যেন কেউ চটি পরে পায়চারি করছে। দালানের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত একবার যাচ্ছে, একবার আসছে। তারপর সেই ঝনঝন করে শিকল নড়ার শব্দ। সভয়ে আমরা তিনজনকে জড়িয়ে ধরলাম। কেউ আর উঠলাম না দরজা খুলতে। শিকল ঝনঝন করে বেজেই চলল। তারপরই শোনা গেল আবার আগের মতোই ক্রুদ্ধ কণ্ঠস্বর, কারা ঘরের ভিতরে, দরজাটা এত করে খুলতে বলছি,
দরজা খোলো। কে খুলবে দরজা? আমরা তখন আতঙ্কে নীল হয়ে উঠেছি ক্রমশ। কেই বা যাবে দরজার কাছে? উঠে দাঁড়াবার যে শক্তি নেই কারোর। ক্রুদ্ধ কণ্ঠস্বর আবার শোনা গেল, দরজা না খুললে কিন্তু ভয়ানক ব্যাপার হবে। খোলো বলছি, না হলে ভেঙে ঢুকবো। বলার সঙ্গে সঙ্গেই দরজায় দমাদম লাথি পড়তে লাগলো। অগত্যা উঠতেই হলো। তিনজনে পা টিপে টিপে দরজার কাছে গিয়ে খিলটা খুলতেই দরজা সশব্দে দুহাট হয়ে খুলে গেল। মনে হলো কেউ যেন ওদিক থেকে জোরে ধাক্কা দিয়ে খুলে দিল দরজাটা। সে কি দারুণ শব্দ! গোটা বাড়িটা কেঁপে উঠল বুঝি। কিন্তু তা না হয় হলো, এবারও তো সেই আগের মতোই ফাঁকা, কেউ কোথাও নেই। এই শীতেও গায়ে ঘাম দিল তখন। এরপরে আর বিছানায় ফিরে যাওয়ার মতো মন বা সাহস নেই কারোর। সেখানেও তো ওই আগের মতোই খারাপ ব্যাপার ঘটবে, অর্থাৎ কিনা লেপ নিয়ে টানাটানি। কি যে করি, পরস্পর মুখ চাওয়াচাওয়ি করছি। এমন সময় হঠাৎ আমাদের লণ্ঠনটা কে যেন আছাড় মেরে ভেঙে ফেলল ঘরের ভেতরে। অন্ধকার, ঘন অন্ধকারে ঢেকে গেল চারিদিক। আমরা সঙ্গে সঙ্গে মনস্থির করে ঘরে ঢুকেই অন্ধকারে হাতড়ে হাতড়ে যে যার জামা প্যান্ট পরে নিলাম। মোহনের টর্চ ছিল। টর্চ জেলে হাত ঘড়িতে দেখে নিলাম রাত তখন 2:30। এখনই পালাতে হবে এখান থেকে, না হলে যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে যেতে পারে। ওদিকে বারান্দার দরজাতে তখনও দমাদম লাথি পড়তে শুরু করেছে, লাথির পর লাথি, তার সঙ্গে সেই প্রচণ্ড ধমকানি। এই খোলো বলছি, দরজা খোলো, খোলো বলছি দরজা, না হলে ভালো হবে না। শিগগিরি খুলে দাও দরজা, খুলে দাও দরজা। আমরা কোনো রকমে দরজা খুলেই এক লাফে বাইরে বাগানে এসে পড়লাম। তারপর পিছন ফিরে দেখি দালানের দরজার কাছে আগুনে পোড়া ঝলসানো চেহারার এক বিকট মূর্তি দাঁড়িয়ে আছে। মানুষ তাকে বলবো না, মানুষ কখনো এত কুৎসিত হয় না, মানুষ কখনো এত দীর্ঘ হয় না, মানুষের চোখ দিয়ে কখনো আগুন বেরোয় না। আমরা বেশিক্ষণ চেয়ে থাকতে পারলাম না সেদিকে। বাগানে দরজার খিল খুলে বাইরে বেরিয়ে হাঁপ ছেড়ে বাঁচলাম। অদূরে এক আদিবাসী বস্তি ছিল। বাকি রাতটুকু সেখানে কাটিয়ে ভোরেই হাওড়ার ট্রেন। অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বটি শোনার জন্য। আমাদের গল্পগুলো আপনাদের কেমন লাগছে আমাদেরকে কমেন্টস করে জানান। আপনাদের একটি কমেন্টস আমাদেরকে এগিয়ে চলায় সাহস যোগাবে। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমাদের পরবর্তী গল্প। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর গল্পবাবুর সাথেই থাকুন। ধন্যবাদ। thank you